পহেলগাম হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, যা নিয়ে পাল্টা পাকিস্তানের তরফ থেকেও বিভিন্ন হুমকি আসছে। যদিও সেসবে একেবারেই পাত্তা দিচ্ছে না ভারত। এরই মাঝে এবার ভয়াবহ মন্তব্য মানবাধিকার কর্মী তথা এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের। তিনি বলেন, পৃথিবীর কারো জল বন্ধ করা উচিত নয়। জল এমন একটা জিনিস যা কারো বন্ধ করা উচিত নয়। তার মতে এটা একটা আন্তর্জাতিক চুক্তি, সেটা এভাবে লঙ্ঘন করা যায় না। এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমেই পদক্ষেপ করা উচিত বলে মনে করেন রঞ্জিত সুর। আর রঞ্জিত সুরের এহেন মন্তব্যের পরেই উঠতে শুরু করেছে প্রশ্ন, যে পাকিস্তানের বিরুদ্ধে বারে বারে জিহাদিদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে, সেই পাকিস্তানের সঙ্গে জলচুক্তি স্থগিত করায় এমন কথা কিভাবে বলতে পারলেন তিনি? ভেবেচিন্তে বলছেন তো রঞ্জিত সুর। শোনাবো এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের বক্তব্য, শুনুন। আপনারা বলছেন যুদ্ধবিরোধী মত প্রকাশের জন্য যারা রাস্তায় নেমেছিল তারা শুধু যুদ্ধবিরোধী মত প্রকাশ করেই ক্ষান্ত থাকেননি, তারা প্রশ্ন তুলছেন পাকিস্তানের কেন জল বন্ধ করে দেওয়া হবে, তারা প্রশ্ন তুলছেন পাকিস্তানে ঢুকে ভারত কেন মারছে। তো এটা কি এটা তো আমাদের সব মানে দেশবিরোধী কথাবার্তা বলা হচ্ছে। তোলার অধিকার তো সবার আছে, প্রশ্ন তো তোলা সবার আছে। প্রশ্ন তুলে পাকিস্তানের হয়ে না, পাকিস্তানের হয়ে কি হিন্দুস্তানের হয়ে নয়, পাকিস্তানের ভারত কেন পাকিস্তানের জল বন্ধ করেছে সেই প্রশ্ন তোলা। প্রশ্নটা করছে ভারত সরকারের কাছে, তার সরকারের কাছে, তার নিজের নির্বাচিত সরকার, তার কাছে। তো নির্বাচিত সরকারের কাছে সে প্রশ্ন করতে পারবে না? হতেই পারে, তার অধিকার আছে, কিন্তু পাকিস্তানের জল বন্ধ কেন করা হচ্ছে আপনাদের কেন গায়ে লাগছে? করছে নিজের সরকারের কাছে সে প্রশ্ন করছে, সেই প্রশ্ন করার অধিকার তার আছে। সে যে কোনো প্রশ্ন করার অধিকার তার আছে, ঠিক করেছে, প্রশ্ন করেছে। আমি 50টা প্রশ্ন আজকে এখানে তো করবো। পাকিস্তানের জল বন্ধ করা হচ্ছে, এটা আপনি ঠিক না বেঠিক মনে করছেন? পাকিস্তানের জল পৃথিবীর কারো বন্ধ করা উচিত নয়। প্রত্যেক মানুষের জল এমন একটা জিনিস কারোই বন্ধ করা উচিত নয়। ওটা একটা জল চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি তো এইভাবে লঙ্ঘন হয় না, এরকমভাবে এটা উচিত হয়নি। হ্যাঁ, জল যদি বন্ধ করে থাকে সেটা তো আলাপ আলোচনার মাধ্যমে, যেহেতু এটা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেটা হওয়া দরকার। যাই করুক, চুক্তি বদল হতে পারে, আলাপ আলোচনার মাধ্যমেই হবে আন্তর্জাতিক চুক্তি। একতরফা তো হয় না। তাহলে আমাদের থেকে যারা শক্তিশালী তারা আবার কিছু করবে, এটা এভাবে তো হয় না। একটা আন্তর্জাতিক চুক্তি ওইভাবে তো হওয়া উচিত নয়। শুনলেন তো রঞ্জিত সুরের বক্তব্য। তিনি বলছেন আন্তর্জাতিক চুক্তি এভাবে জল বন্ধ করা যায় না। কোথাও কি শুনে মনে হচ্ছে না পাকিস্তানের এই যে সমস্ত লস্করে তৈবা বা জৈশ ই মোহাম্মদের মাস্টার মাইন্ডরা রয়েছে, জিহাদি নেতারা যারা রয়েছেন, জঙ্গি নেতারা যারা রয়েছেন, তারা যেভাবে যেই সুরে কথা বলছেন, ঠিক কিছুটা ভদ্র সুরে, ঠিক একই রকম কায়দায় কথা বলছেন এই রঞ্জিত সুরের মতন মানুষরা ভারতে বসে। এদিকে সম্প্রতি এনকাউন্টারে বিপুল সংখ্যায় মাওবাদীকে জানে শেষ করেছে নিরাপত্তা বাহিনী। জানে শেষ হওয়া মাওবাদীদের মধ্যে রয়েছে শীর্ষ মাও নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন বাসব রাজ, যার খোঁজে সারা দেশ জুড়ে তল্লাশি চলছিল। এ বিষয়ে রঞ্জিত সুরের অভিযোগ, ছত্তিশগড়ে মাওবাদীদের ডেকে নিয়ে গিয়ে বিনা বিচারে জানে শেষ করা হয়েছে। এমনটাই ধারাবাহিকভাবে চলছে বলেও অভিযোগ তাঁর। শুধু পাকিস্তান নয়, মাওবাদীদের নিয়েও রঞ্জিত সুরের এমন মন্তব্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুনুন কি বলছেন রঞ্জিত সুর। আমাদের সবথেকে আপত্তির জায়গায় যেটা, সেইটা হচ্ছে এইভাবে বিনা বিচারে ভারতবর্ষের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে উপেক্ষা করে এইভাবে ভুয়ো সংঘর্ষে ধরে নিয়ে গিয়ে হত্যা করা, বিচার বহির করা, এইটাতে হচ্ছে আমাদের সবথেকে আপত্তি। রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে বিচার ব্যবস্থার মাধ্যমে কাউকে সাজা দেওয়া। কোনো পুলিশ বা কোনো সিআরপি বা কোনো মিলিটারি সে কাউকে ইচ্ছা করলে গুলি করে মেরে ফেলতে পারে না। তার কাজ হচ্ছে সে তাকে ধরে নিয়ে গিয়ে আদালতে সোপর্দ করবে, আদালত বিচার করে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তি দেবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই যে ছত্তিশগড়ে বা মাওবাদীদের ক্ষেত্রে, যে গোটা রাষ্ট্র ব্যবস্থায় তারা কোনো আইন কানুন মানছে না, তারা সংবিধান মানছে না, তারাই বিনা বিচারে হত্যা করছে। এইটা নিয়েই আমাদের আপত্তির মূল জায়গা। আপনার কেন মনে হচ্ছে যে রাষ্ট্র এই মাওবাদীদেরকে, সশস্ত্র মাওবাদীদেরকে ডেকে নিয়ে গিয়ে ভুয়ো সংঘর্ষে বিনা বিচারে হত্যা করেছে? কেন মনে হচ্ছে এরকম? কারণ এটাই ধারাবাহিকভাবে চলছে। তাই ভারতবর্ষের বিভিন্ন মানবাধিকার সংগঠন ছত্তিশগড় বা মহারাষ্ট্রের যে দণ্ডকারণ্য এলাকা এবং ওইদিকে উড়িষ্যার যে অংশ, গোটা দণ্ডকারণ্য এলাকাতেই ভারতবর্ষের বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রায় প্রত্যেকটা ঘটনারই পুঙ্খানুপুঙ্খ তারা তথ্যানুসন্ধান করে, এবং সেই সমস্ত রিপোর্টের ক্ষেত্রে তারা দেখা গেছে
যে অধিকাংশ ক্ষেত্রে তারা যে যখন রাষ্ট্র যেগুলোকে বলা হয় সংঘর্ষে মৃত্যু, তার অধিকাংশই হচ্ছে ভুয়ো সংঘর্ষে হত্যা। এর মধ্যে কিছু সংঘর্ষের ঘটনা আছে যে কারণ মাওবাদীরাও সশস্ত্র, তো সেক্ষেত্রে কিছু ঘটনা সেখানে সত্যি সংঘর্ষ হয়, মৃত্যু ঘটে, কিন্তু এক বড় অংশই হচ্ছে ভুয়ো সংঘর্ষে রাষ্ট্র ধরে নিয়ে হত্যা করে অথবা কোথাও মানে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। এটাই লাগাতার দেখা গেছে গত প্রায় 10 বছর ধরে। রঞ্জিতবাবু, আপনার কথাতে আমার কনফিউশন আরেকটু বাড়লো। আপনার ব্যবহৃত 3টে শব্দ আমি ব্যবহার করছি। আপনি প্রথমে বললেন যে ধারাবাহিকভাবে দেখা গিয়েছে এই ধরনের একটা ট্রেন্ড, তারপরে বলবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বহু সংঘর্ষ, তারপরে বললেন যে কিছু সংঘর্ষ অবশ্যই হয়েছে। তাহলে আপনি কি করে ধরে নিলেন যে সম্প্রতি ছত্তিশগড়ে যে 26 জন এনকাউন্টারে মারা গিয়েছে তাদেরকে ভুয়ো সংঘর্ষে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল? আপনি তো নিশ্চিত নন নিজেই। দেখুন, নিশ্চিত এসব ক্ষেত্রে হওয়াটা এত তাড়াতাড়ি কঠিন, কারণ এটা দেহ পোস্টমর্টেম হবে, তদন্ত হবে, তথ্যানুসন্ধান হবে, তারপরে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব। কিন্তু যে দেহর যে ছবি মানে সামনে এসেছে তাতে তার একটা খুব গুরুত্বপূর্ণ, কোথাও এটা মনে হয়নি যে সংঘর্ষে মানে গুলিবিদ্ধ হয়ে তারা মৃত্যু ঘটেছে। 1, 2 হচ্ছে দেখুন 27 জন মাওবাদী মারা গেল, তারা রাষ্ট্র বলছে যে তারা ভয়ঙ্করভাবে সশস্ত্র, কিন্তু উল্টো দিকে যে রাষ্ট্রীয় বাহিনীর কার্যত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে যে একটা ভয়ঙ্কর মাওবাদী বলে যাদেরকে, তো সুখবর, আমাদের সেনা, আমাদের যৌথ সেনা তারা ক্ষতিগ্রস্ত হননি। সুখবর কি খারাপ খবর সেটা কথা নয়, কথাটা হচ্ছে সত্য কোনটা। সত্য যদি এটা হতো যে সংঘর্ষ হয়ে মারা গেছে, সেটা একটা সত্য। আমাদের বাহিনী আরো অনেক বেশি পারদর্শী তাদের তুলনায়। হ্যাঁ, তাই তো স্বাভাবিক যে আমাদের ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু না, তা বললে কেন? দেখুন, যে আপনি ওদিকে বলছেন যে মাওবাদীরা ভয়ঙ্করভাবে সশস্ত্র, আবার সেক্ষেত্রে দেখা গেল বিপরীত দিকে কোনো ক্ষয়ক্ষতি নেই, শুধুমাত্র মাওবাদীরা 27 জন মারা গেল। 27 জন সংখ্যাটা মনে করুন। সেক্ষেত্রে এটা মানে, এবং যে দেহ আমরা এখনো পর্যন্ত যে ছবি সামনে দেখতে পাচ্ছি, এবং অন্ধ্র তেলেঙ্গানার থেকে যে মানবাধিকার সংগঠন যে বিবৃতি দিয়েছে তারাও এটাকে বলেছে ভুয়ো সংঘর্ষ। কাজে সামগ্রিকভাবে যে ছবি উঠে আসছে এবং যে ঘটনা ছত্তিশগড়ে লাগাতার আমরা দেখে আসছি, সেটা থেকে আমাদের এটা ধারণা এখনো পর্যন্ত যে এটা হচ্ছে ভুয়ো সংঘর্ষে। শুধু রঞ্জিত সুরই নন, রঞ্জিত সুরের মতন এরকম অনেকেই কিন্তু এই ধরনের মন্তব্য রাখছেন যেগুলো ভারত বিরোধী বলে মনে হচ্ছে। রঞ্জিত বাবুর কাছে একটাই প্রশ্ন, যে মাওবাদীরা বন্দুক হাতে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করেছে, যদি আবার এই 27 জন মাওবাদীকে যদি না শেষ করা হতো, তাহলে কি তারা আবার কোনো হামলার ছক কষতো না? সেই গ্যারেন্টি কি রঞ্জিত সুর নিতে পারেন? একই সঙ্গে পাকিস্তান সম্পর্কেও তার যা মন্তব্য, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।